নমস্কার, আপনারা দেখছেন বিগ স্টোরি। আমি সৌম্যজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিগ স্টোরিতে এমন এক খবর যা শুধু বীরভূম বা পশ্চিমবঙ্গ নয়, পুরো রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 22 ঘন্টা, হ্যাঁ, টানা 22 ঘন্টার ম্যারাথন তল্লাশি। আর সেই তল্লাশির পর যখন দরজা খুলল, তখন সামনে এলো পাহাড় প্রমাণ টাকা আর সোনা। সূত্রে খবর, ডাকাত ধরে বীরভূমে টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ। কিভাবে পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকা সোনার খোঁজ? বুধবার সন্ধে সিউড়ি ও মোহাম্মদ বাজারের মাঝে একটি গাড়ি আটকায় পুলিশ। গাড়ির আরোহীদের কাছে অস্ত্র দেখেই পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তারা ডাকাত দল। মিনার মণ্ডলের বাড়িতে প্রচুর টাকা সোনা আছে বলে খবর পেয়ে ডাকাতির ছক কষেছিল তারা। এই তথ্য পেয়েই মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় মোহাম্মদ বাজার থানার পুলিশ। যদিও সরকারিভাবে এই খবরের সত্যতা মেলেনি, তবে মিনার মণ্ডলের দরজা ভেঙে বাড়িতে ঢুকতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। পুলিশ যখন বীরভূমের মোহাম্মদ বাজারের মিনার মণ্ডলের বাড়িতে ঢোকে, তখন হয়তো তারাও ভাবেনি কি অপেক্ষা করছে ঘরের ভেতর। নগদ 28.5 কোটি টাকা, তার সঙ্গে 15 কেজি খাঁটি সোনা, সব মিলিয়ে এক রাতেই উদ্ধার প্রায় 50 কোটি টাকার সম্পত্তি। কিন্তু প্রশ্ন হলো, কেই মিনার মণ্ডল? এলাকার পরিচিত পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নিজাম উদ্দিনের শ্যালক, একজন প্রাক্তন সরকারি বাস চালক, যিনি স্বেচ্ছাবসর নিয়ে টোল ট্যাক্স ম্যানেজ করতেন। তার ঘরে কিভাবে এলো 50 কোটি টাকা? এই টাকা কি শুধুই মিনারের, নাকি এর পেছনে রয়েছে কোনো বিরাট সাম্রাজ্য? কার ছাতা মাথার ওপর ছিল এই মানি মিনারের? আজ বিগ স্টোরিতে আমরা উন্মোচন করব বীরভূমের বালি সাম্রাজ্য, সীমান্ত পাচার চক্র এবং ক্ষমতার অলিন্দে থাকা সেই অদৃশ্য সুতো, যা যুক্ত করেছে মোহাম্মদ বাজার থেকে বসিরহাট, এমনকি 7 সমুদ্র পার দুবাই পর্যন্ত। ঘটনার শুরুটা বিস্তারিতভাবে বুঝে নেওয়া দরকার। ঘটনাটা শুরু হয়েছিল মঙ্গলবার থেকে, তা চলল একেবারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। এক টানা প্রায় 22 ঘন্টা ধরে চলল বীরভূমের মোহাম্মদ বাজার থানার দেউচার মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান। আলমারির লকার খুলতেই বেরিয়ে এলো বান্ডিল বান্ডিল নোট। শুধু ক্যাশ নয়, প্রায় 15 কেজি সোনা। এই গোটা উদ্ধারকৃত জিনিসের আনুমানিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। বাইরে থেকে দেখলে বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকার দেউচা বাসস্ট্যান্ডের পাশের এই বাড়িটিকে কেউ পাত্তাও দেবে না। আকারে খানিক বড় হলেও বাড়িটি বেশ পুরনো, রংচটা, তেমন ঝাঁ চকচকে কোনো ব্যাপার নেই। আলাদা করে কারোর নজর পড়ার মতো জাঁকজমকও ছিল না। কিন্তু কে জানতো সেই সাদামাটা বাড়ির ভিতরে আলমারিতে লুকিয়ে রয়েছে এমন জখের ধন? মোহাম্মদ বাজারের মতো অঞ্চলে যখন নগদ টাকা ও সোনা উদ্ধার হয়, যা আনুমানিক 50 কোটি টাকার সম্পত্তি, তখন বুঝতে হবে এটি একদিনের উপার্জন নয়, এটি বহু বছরের একটি সুসংগঠিত সিন্ডিকেটের ফসল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি ঘটেছিল সেই 22 ঘন্টায়। দেখুন, টাকার পরিমাণ এতই বেশি ছিল যে সাধারণ ব্যাগ বা পেটিতে তা রাখা সম্ভব হয়নি। লোহার বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসা হয়, আর সেই টাকার নিরাপত্তা নিশ্চিত করতে ডাকতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভন্দেশ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মিনার মণ্ডলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিউড়ি আদালতে পেশ করে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়, কারণ পুলিশ বিশ্বাস করে উদ্ধার হওয়া এই 50 কোটি সম্পত্তি তো শুধু হিমশৈলীর চূড়া মাত্র। আসল টাকা হয়তো লুকানো আছে অন্য কোথাও। মিনার মণ্ডলের বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং বিপুল নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং বিস্তারিত তদন্ত চলছে। কি বলছেন পুলিশ আধিকারিক, একবার শুনে নেওয়া যাক। দেখুন, কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল, মোহাম্মদ বাজার এরিয়া, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে
आज के अर्ली मॉर्निंग सर्च ऑपरेशन चलाना है बीएनएस एंड बीएनएस এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি মর্নিং থেকে সার্চ অপারেশন এখন কন্টিনিউ চলছে এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স এটা ওখান থেকে রিকভারি হয়েছে লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি থ্যাংক ইউ সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল বাবার নাম আলাউদ্দিন মন্ডল দেওচা মোহাম্মদ বাজারের বাসিন্দা ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে অ্যান্ড উনি ওনার এক্সামিনেশন সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাচ্ছ সেই ক্রাইম করার যে প্রফিটস অফ ক্রাইম আছে সেই প্রফিটস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে কিন্তু এই অভিযানের পর পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে? পরিবারের সদস্যরা কি জানতেন এই বিপুল পরিমাণ সম্পত্তির কথা? মিনারের ছেলে ও স্ত্রী কি বলছেন? তারা বলছেন বিষয়টি আমাদের একেবারেই জানা ছিল না, যা জানার পুলিশকেই জিজ্ঞাসা করুন। বাড়ি সিল করে দেওয়া হয়েছে, তাই আমরা আত্মীয়দের বাড়ি যাচ্ছি। আমার স্বামী এই ব্যাপারে কিছুই তারা জানেন না। কি বলেছেন একবার তার স্ত্রী এবং ছেলে শোনাই আপনাদের। জানা ছিল না, সেটাই তো আমি জানতেনই না যে এই বিপুল পরিমাণ টাকা তাহলে এই আলমারি কারা ব্যবহার করছে? কাদের টাকা? আপনাদের তো টাকা নয়, কাদের টাকা? এই টাকা কাদের? না না, এই টাকাটা পুলিশকে কি জানালেন? পুলিশকে জিজ্ঞেস করুন। তাহলে পুলিশকে কি জানিয়েছেন কাদের টাকা কোথা থেকে এলো? এখানে আপনারা কিছুই জানতেন না পুরোটা। এই বিপুল পরিমাণ টাকা কার? টুলু মন্ডলের, যার কথা নাম বলতে যার কথা আপনার বাবা বলেছে। পুলিশ জানিয়েছে যে গতকাল এসপি জানিয়েছে যে আপনার বাবা বলেছে এই পুরো টাকাটা টুলু মন্ডলের। কি বলবেন? দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? হ্যাঁ, আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, এই গাড়ি থেকে গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা স্বামী যে কিছুই জানতো না। কিছুই জানে না, একদম কিছু জানে না। দেখুন, স্ত্রী বলছেন স্বামী কিছুই জানেন না, ছেলে বলছেন তিনি কিছুই শোনেননি। অথচ যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়িরই আলমারির ভেতরে রাখা ছিল 50 কোটি টাকার নগদ ও সোনা। এই উত্তর কি যুক্তিসঙ্গত বলুন তো একবার আপনারা? একজন সাধারণ মানুষ যেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে বাড়ির লোক জানেন না কিভাবে 28.5 কোটি টাকা আর 15 কেজি সোনা ঘরে এলো। চলুন এবার মিনারের অতীতের পাতায় একটু চোখ বোলানো যাক। কে এই মিনার মণ্ডল? স্থানীয় সূত্রে পাওয়া তথ্য চমকে দেওয়ার মতো। মিনার মণ্ডল পেশায় ছিলেন একজন সাধারণ সরকারি বাস চালক। কয়েক বছর আগে তিনি ভিআরএস বা স্বেচ্ছাবসর নেন। তারপর রাজ্য পরিবহনের বাস চালানো ছেড়ে দিয়ে তিনি সোজা প্রবেশ করেন বীরভূমের বালি ও টোল সাম্রাজ্যে। বীরভূমের রায়পুরে টোল গেটের ম্যানেজারি করা শুরু করেন মিনার মণ্ডল। আর এই টোল গেটে ছিল আসল খেলা। স্থানীয়দের দাবি এই টোল গেট দিয়ে দিনরাত যাতায়াত করত শয়ে শয়ে বালি ও কয়লা বোঝাই ওভারলোডের ট্রাক। আর সেই অবৈধ ব্যবসার প্রতিটি টাকার হিসাব রাখতেন মিনার। কিন্তু স্থানীয় এক বাসিন্দা যে বিস্ফোরক দাবি করেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। মিনার মণ্ডল প্রথমে সরকারি বাস চালক ছিলেন। স্বেচ্ছাবসর নিয়ে টুলু মণ্ডলের কাজ করতেন তিনি। বীরভূমের রায়পুরে টোলগেটে ম্যানেজারি করতেন। ওর কাছে এত টাকা থাকা অসম্ভব। এই টাকা আসলে টুলু মণ্ডলের। স্থানীয় মানুষ কি বলেছেন দেখুন। যে মিনার মণ্ডল প্রথমে সরকারি বাস চালক ছিল, তো সেই বাস চালক থেকে উনি স্বেচ্ছায় সেইখান থেকে ভলান্টিয়ার মানে স্বেচ্ছা অবসর নিয়ে নেন। তারপরে আপনার টুলু মণ্ডলের আন্ডারে উনি ম্যানেজারি করতেন। ওই যেটা বীরভূম জেলা যে রায়পুরে যে টোল গেটটা ছিল ডিসিআর, সেই ডিসিআর গেটের আপনার ম্যানেজারি কাজ করতো। এত টাকা কি করে এলো? এই টাকাটা উনি যেহেতু ধরেন সাধারণ একটা ম্যানেজার ছিলেন টুলু মণ্ডলের, এত বিপুল পরিমাণে টাকা ওনার কাছে মানে থাকা অসম্ভব ব্যাপার।
কার টাকা দিল এগুলো? এই টাকাটা টুলু মণ্ডলে, বীরভূম জেলার বিশিষ্ট শিল্পপতি টুলু মণ্ডলে এই টাকাগুলো। দেখলেন তো, স্থানীয়দের এই দাবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা মিনারের নয়, এই টাকা টুলু মণ্ডলের। এবার আসা যাক তাহলে কে এই টুলু মণ্ডল। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের অন্যতম প্রভাবশালী নাম টুলু মণ্ডল, আর মিনার হলেন এই টুলু মণ্ডলের আত্মীয়। এখন দেখুন জালটা কতটা গভীর ও বিস্তৃত। বীরভূমের প্রভাবশালী পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নিজাম উদ্দিনের মেয়ের বিয়ে আগে থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই বিয়ের আনুমানিক খরচ ছিল প্রায় 150 কোটির আশেপাশে। ব্যাপক রাজকীয় আয়োজনের কারণে স্থানীয় অনেকে তাকে আড়ালে বীরভূমের আম্বানি বলেও ডাকতে শুরু করেছিলেন। উদয়পুরের বিখ্যাত তাজ লেক প্যালেস বা রাজপ্রাসাদের আদলে বিশাল আকার রাজকীয় মণ্ডল তৈরি করা হয়েছিল সেখানে। বিয়েতে বলিউড ও টলিউডের একাধিক খ্যাতনামা তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় এবং সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা দেওয়া তারকাদের মধ্যে ছিলেন বলিউডের আরবাজ খান, জরিন খান, আফতাব শিবদাসানি, আসরানি, প্রেম চোপড়া প্রমুখ। লাইভ পারফর্ম করেন গায়িকা মোনালি ঠাকুর। টলিউড ও অন্যান্য অতিথিদের তালিকায় ছিলেন অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, ঐন্দ্রিলার মতো আরও অনেকে। পাশাপাশি বিয়েতে খাবারের পদ অন্য ব্যবস্থাপনাও ছিল রাজকীয়। অনুষ্ঠানে প্রায় 70 ধরনের ভিন্ন খাবারের স্টল বসানো হয়েছিল, যেখানে দেশি ও বিদেশি পদের আয়োজন ছিল। ভিআইপি অতিথি ও সাধারণ আমন্ত্রিতদের জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং বিশেষ ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রিত হয়েছিল। বিয়ের এই বিপুল ব্যয়ের উৎস এবং এর নেপথ্যে কোনো বেআইনি অর্থের যোগসূত্র ছিল কিনা তা নিয়ে বর্তমানে তদন্তকারী সংস্থাগুলি নজর রেখেছে। গল্পের এখানেই শেষ নয়। টুলু মণ্ডলের মেয়ের শ্বশুর হলেন বসিরহাটের বিতর্কিত ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাস। এবার আসা যাক কে এই বারিক বিশ্বাস। তিনি বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা। গরু পাচার, সোনা পাচার এবং সীমান্তে চোরাচালানের একাধিক চক্রে তার নাম যুক্ত। রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআই তার হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। তিনি স্থানীয়ভাবে চরম তৃণমূল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। শুধু বসিরহাট বা কলকাতায় নয়, তদন্তকারী সংস্থাগুলির দাবি এই আব্দুল বারিক বিশ্বাসের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে বিদেশে, এমনকি দুবাইতেও। এই মুহূর্তে টুলু মণ্ডলের কোনো খোঁজ নেই। ভাবতে পারছেন কানেকশনটা? বীরভূমের নদীর বালি থেকে উৎপন্ন হওয়া কালো টাকা রায়পুরের টোল গেট হয়ে মোহাম্মদ বাজারের ট্রাঙ্কে জমা হয়েছে, আর সেই নেটওয়ার্কের সুতো ছড়িয়ে রয়েছে বসিরহাটের সীমান্ত ছাড়িয়ে দুবাইয়ের প্রাসাদ পর্যন্ত। এটি কি শুধুই বালি চুরি নাকি আন্তর্জাতিক স্তরের মানি লন্ডারিং? 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধারের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বীরভূম আর মুর্শিদাবাদ যে দুটি জেলাকে প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও সাধারণ মানুষ দারিদ্র্যে জীবন কাটায়, সেই দুই জেলার সম্পদ লুঠে নিয়ে সরব হয়েছেন রাজ্য রাজনীতির শীর্ষ নেতারা। রাজ্য রাজনীতির শীর্ষ নেতারা যেভাবে লুট হয়েছে তাতে তারা ধিক্কার জানাচ্ছেন। প্রথমে শুনুন রাজ্যের মন্ত্রী ও প্রবীণ নেতা দিলীপ ঘোষের বক্তব্য, যেখানে তিনি বলছেন বীরভূম মুর্শিদাবাদের মানুষ দারিদ্রতায় ভোগে, ওখানকার সম্পদ লুট করেছে কিছু মানুষ, খোঁজ খবর শুরু হয়েছে, এবার একে একে ধরা পড়বে। কি বলেছেন দিলীপ ঘোষ দেখুন। কৃষ্ণমন্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলারা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বোঝা যাচ্ছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। পাশাপাশি বিজেপির রাজ্যের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি যে মন্তব্য করছেন, যেখানে তিনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যখন এরকম তথ্য সামনে আসছে তখন তার নিশানায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যে টাকায় কয়লা খাদান দিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে, কিছু লোককে তারা লাগিয়েছিল যারা পশ্চিমবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ হরণ করেছে, বড় অংশের টাকা নিজেদের কাছে রেখেছে, আর বাকি কাটমানি গেছে কালীঘাটে। কালীঘাট বা কলকাতার শান্তির বাড়ি, টাকা যেখানেই যাক না কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন দেবজিৎ সরকার, শুনে নেওয়া যাক।
যে টাকায় কয়লা খাদান প্রায় দিয়ে দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস কিছু লোককে লাগিয়েছিল, যারা কিনা তৃণমূল কংগ্রেস এবং সরকারের কিছু সুবিধে নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ হরণ করেছে এবং সেই সুবিধে নিয়ে তার থেকে বড় অংশের একটা টাকা নিজেদের কাছে রেখেছে এবং বাকি কাটমানি গেছে হচ্ছে কালীঘাটে। এবারে যাই যেখানে যাক না কেন, সে কালীঘাটেই যাক আর নাকি ওই কলকাতার ওই শান্তির বাড়ি নাকি একটা আছে ওখানেই যাক, রাস্তা গিয়ে যেখানেই পৌঁছবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই মিনার মণ্ডল পুলিশের জালে ধরা পড়তেই একের পর এক তথ্য সামনে আসছে টুলু মণ্ডল সম্পর্কেও। দেখুন, ইতিমধ্যে মিনার মণ্ডল পুলিশের জালে ধরা পড়েছে। মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশ তাকে 14 দিনের নিজেদের হেফাজতে চেয়েছিল, ইতিমধ্যেই 8 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। আইনজীবীরা কি বলছেন একবার এখান থেকেই শোনাবো আপনাদের, দেখুন। মামলা হচ্ছে একটা পুলিশের সোমোটো এফআইআর। এই মামলায় এসআই অফ পুলিশ চিরঞ্জিত পাল, তিনি হচ্ছেন কমপ্লেনেন্ট, এবং অ্যানাদার ডিএসপি হেডকোয়ার্টার, তিনি হচ্ছেন কেসের আইও, সম্ভবত উনি হচ্ছেন ডিএসপি ট্রাফিক। এই মামলায় যেটা বিষয় সেটা হচ্ছে অনেকগুলো সেকশন দিয়েছে, 316(2), 316(5), 317(4), 317(5), 318(3), 308, 61 সাবক্লোজ 2, এগুলো বিএনএসের ধারা, যেগুলো হচ্ছে আপনার পানিশমেন্ট ফর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, যেটা হচ্ছে পানিশমেন্ট ফর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট or by banker, merchant or agent, habitually dealing in stolen property, assisting in concealment of stolen property, cheating with knowledge that wrongful loss may ensure to person whose interest offender is bound to protect, extortion, criminal conspiracy, এসব অনেক সেকশন দিয়েছে। আমাদের ডিফেন্সের পরিভাষায় আমরা বলি যেটা যে সেকশনের কেসের সেকশনের সংখ্যাধিক্যটা বিচার্য বিষয় নয়, কেসের গুণগত মানটা বিচার্য বিষয় হওয়া উচিত। তাই এই মামলায় কোনো লোক কিন্তু এখানে কমপ্লেন লজ করে বলেনি যে আমার কাছে 21% এক্সটোরশন করেছে, আমার কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু কেউ করেনি। এটা পুলিশ সোমোটো এফআইআর করেছে। তা আমার বক্তব্য হচ্ছে যে এই মামলায় যে সেকশনগুলো দিয়েছে সেগুলো ব্যাড ইন ল। 409 সেকশনটা কোনোভাবে প্রযোজ্য হয় না, কারণ 409 হতে গেলে পরে তাকে সরকারি কর্মচারী হতে হবে এবং আইনের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার মধ্যে সেটা কোনোভাবে পড়ে না। সেক্ষেত্রে আমরা লার্নেড কোর্টকে সমস্ত এলাবোরেটলি ডিসকাশন করেছি। লার্নেড কোর্ট সমস্ত শুনে এই 21% বেল রিজেক্ট করেছেন। মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। তো আমাদের অনেক ইনভেস্টিগেশন পার্টে বাকি, কারণ যিনি মেন অ্যাকিউজ তাকে তো তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। এবার তার ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশন যাবে, আর এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ যেটা আমরা গতকাল হয়েছে, আর 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডহেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ, দেখা যাক কি হয় আগামী দিনে। দেখুন, আজ যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আজ বিগ স্টোরির প্ল্যাটফর্ম থেকে কয়েকটি কঠিন প্রশ্ন তুলে ধরা অত্যন্ত জরুরি বলে মনে হচ্ছে। বীরভূম জেলার পরিচয় কি ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী, লাল মাটির সংস্কৃতি আর শান্তিনিকেতন।
কিন্তু গত এক দশকে বীরভূমের পরিচয় বারবার বদলে গেছে। কখনো অনুব্রত মণ্ডলের অনুগামীদের দাপটে, কখনো বেআইনি বালি ও পাথর খাদানে, আর এখন মোহাম্মদ বাজারের মিনার মণ্ডলের ঘরে পাওয়া 50 কোটি টাকার পাহাড়ে। কিন্তু চিন্তা করে দেখুন, 28.5 কোটি টাকা নগদ, 15 কেজি সোনা। সাধারণ একজন বাস চালকের বাড়ি যদি 50 কোটির ভল্ট হয়ে উঠতে পারে, তবে গোটা রাজ্যে ছড়িয়ে থাকা বালি সিন্ডিকেটের মোট টার্নওভার কত হতে পারে? তৃণমূলের স্থানীয় প্রভাবশালী নেতারা হয়তো বলবেন আইনের পথে চলবে, পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু সাধারণ মানুষ জানতে চায়, পুলিশ আসল নেপথ্যের কারিগরদের কবে গ্রেফতার করবে? টুলু মণ্ডল বা বারিক বিশ্বাসের মতো প্রভাবশালী নামগুলো কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? মিনার মণ্ডলের বাড়ি সিল করা হয়েছে, ট্রাঙ্ক বোঝাই টাকা চলে গেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে। কিন্তু সাধারণ মানুষের টাস্ক এবং দেশের প্রাকৃতিক সম্পদ, তারা যে ট্যাক্স দিচ্ছেন, সাধারণ মানুষ এবং দেশের যে প্রাকৃতিক সম্পদ, সেগুলি লুট করে যে সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল এত বছর ধরে, তার বিচার সাধারণ আদালতে হওয়ার পাশাপাশি জনতার দরবারেও হওয়া দরকার। এখন দেখার, পুলিশি হেফাজতে মিনার মুখ খুললে আর কার কার নাম সামনে আসে। প্রতি মুহূর্তে সেই আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিগ স্টোরি এখানেই শেষ করছি। দেখতে থাকুন পরবর্তী খবর। নমস্কার।